রূপালীর ননদ এবং শাশুড়ি মা রূপালীকে একটুও পছন্দ করত না, তাই তারা সবসময় রূপালীকে ছোট বড় উল্টোপাল্টা কথা শোনাতো। সেই সাথে রূপালীর অনুপস্থিতিতে তারা সবসময় তাকে নিয়ে সমালোচনাও করত। এসব করতে তাদের খুবই ভালো লাগতো, কিন্তু রূপালী কখনোই তাদের সঙ্গে খারাপ ব্যবহার করত না। একদিন নূপুরের মা চুমকি দেবী নূপুরকে ফোন করে। কিরে মা, এতদিন হয়ে গেল তুই আমার সঙ্গে দেখা করতে এলি না। আজকে তোকে দেখার খুব ইচ্ছে করছে, তুই চলে আয়। না মা, এই তো কদিন আগেই গেলাম, আবার যদি চাই তাহলে তোমার বৌমা ভাববে আমি দুদিন ছাড়াই বাপের বাড়িতে যাই। এমনিও তো তোমার বৌমা আমাকে সহ্য করতে পারে না। এখন আমার বিয়ে হয়ে গেছে, আমি তো পর হয়ে গেছি, তাই শুধু শুধু তোমার বৌমার উপর বোঝা হতে চাই না আমি। তুই ওর কথা ছাড় তো, ওর কথা চিন্তা করে কোনো লাভ আছে? আর এটা তোর নিজেরই বাড়ি, তুই যখন ইচ্ছা আসবি, যখন ইচ্ছে যাবি, এতে ওর কিছু বলার নেই। তুই তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে মা, আমি সন্ধ্যাবেলা পৌঁছে যাব। তুমি বৌদিকে লুচি আর চিকেন কষা রান্না করে রাখতে বলো। চুমকি দেবী তার বৌমার কাছে গিয়ে অর্ডার করে, শোনো, সন্ধ্যাবেলা আমার মেয়ে আসছে, ওর জন্য ফুলকো লুচি আর চিকেন কষা রান্না করে রাখো। আর বেশি ঝাল মশলা দেবে না, আমার মেয়ে কিন্তু ঝাল মশলা খেতে পছন্দ করে না। ঠিক আছে মা, আমি কম তেল মশলা দিয়েই রান্না করছি, আর এমনিতেও আমাদের বাড়িতে তো কম তেল মশলা দিয়েই রান্না হয়। এই বলে রূপালী তার রান্নার কাজে লেগে পড়ে। সন্ধ্যাবেলা নূপুর নিজের মায়ের বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই সে খাবার খাওয়ার জন্য বসে পড়ে। আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে মা, তাড়াতাড়ি খাবার নিয়ে আসতে বলো। বাড়ি থেকে আমি কিছু খেয়ে আসিনি, আজকে আমি বেশি করে লুচি আর মাংস খাবো। নূপুরের কথা শুনে রূপালী তাড়াতাড়ি করে নূপুরের জন্য খাবার পরিবেশন করে দেয়। নূপুরের সঙ্গে সঙ্গে তার মাও খাবার খেতে বসে পড়ে, কিন্তু নূপুর একবার খাবার মুখে নিয়ে বলে, ইস, এটা কি রান্না করেছো তুমি? এটা চিকেন কষা হয়েছে? চিকেনে কোনো মশলা দিয়েছো? না ঝাল আছে না কিছু, মনে হচ্ছে তুমি চিকেন নুন দিয়ে সিদ্ধ করে আমাকে খেতে দিয়েছো। ইস, কি বাজে খেতে হয়েছে। মাংসটা খেতে ভালো হয়নি, মা তো আমাকে এভাবেই রান্না করতে বলেছিল। আর তাছাড়া আমাদের বাড়িতে তো সবসময় এরকম ভাবেই রান্না হয়, আর তুমি তো তেল মশলা জাতীয় খাবার খাওয়া পছন্দ করতে না। কে বললো আমি তেল মশলা জাতীয় খাবার খেতে পছন্দ করতাম না? যখন এখানে থাকতাম তুমি যা রান্না করতে সেটাই বাধ্য হয়ে আমাদেরকে খেতে হতো। আর তুমি তো সবসময় এরকমই বাজে বাজে খাবার রান্না করো, তরকারিতে কোনো স্বাদ বলে জিনিস থাকে না। আর তাছাড়া আমার শ্বশুর বাড়িতে এখন অতিরিক্ত তেল মশলা দিয়ে ভালো ভালো খাবার রান্না করা হয়। আমার শ্বশুর বাড়ির খাবার খেয়ে খেয়ে আমার কম তেল মশলাযুক্ত খাবার খেতে আর ভালো লাগে না। আর তুমি তো ফট করে আমার উপর দোষ চাপিয়ে দিলে। আমি তোমাকে কম তেল মশলা দিতে বলেছিলাম, মানে এই নয় যে তুমি এতটা কিপটেমি করবে। তুমি তো এতে কোনো মশলা দিয়েছো বলে মনেই হচ্ছে না, একেবারে সাদা ফ্যাক ফ্যাক করছে মাংসগুলো। আমি তোমাকে আগেই বললাম না মা, আমি এখানে আসলে তোমার বৌমার খুব কষ্ট হয়, সেই জন্য ইচ্ছা করে এরকম খাবার রান্না করেছে। এ প্ল্যান করেই করেছে যাতে এমন বাজে খাবার রান্না করবে আর আমি খেতে পারবো না, আমার মুখের রুচি নষ্ট হবে, আর আমি বাধ্য হয়ে শ্বশুর বাড়িতে চলে যাব। কিন্তু এরকম আমি হতে দেব না। তুই রাগ করিস না মা, তুই এখন বাইরে থেকে কিছু একটা খাবার অর্ডার করে খেয়ে নে, আর রাতে কি খাবি বলে দে। এই শোনো, রাতের খাবারটা ভালো করে রান্না করবে কিন্তু। আমার মেয়েটা কতটা শখ করে বললো লুচি মাংস খাবে, তুমি তো সব নষ্ট করে দিলে। আমি রাতে বিরিয়ানি খাবো, আমার জন্য ভালো করে বিরিয়ানি বানাবে। যদি বিরিয়ানি খারাপ হয়েছে আর আমরা কেউ খেতে না পেরেছি, তাহলে কিন্তু ওই এক হাঁড়ি বিরিয়ানি তোমাকেই খেতে হবে বলে দিলাম। রূপালী মুখ বুঝে তার ননদ এবং শাশুড়ি মায়ের সব কথাই শুনতে থাকে। সে কোনো কথা না বলে আবার রান্নাঘরে চলে যায় এবং বিরিয়ানি রান্না করার আয়োজন শুরু করে। রাত্রিবেলা রূপালী তার ননদ এবং শাশুড়ি মাকে বিরিয়ানি খেতে দিলে আবার সেই একই ঘটনাই ঘটে। এবার আমি একেবারে শিওর হয়ে গেলাম যে তুমি এগুলো ইচ্ছা করেই করছো, যাতে আমি কিছু খেতে না পারি। এই কেমন বিরিয়ানি বানিয়েছো তুমি? বিরিয়ানি তো কোনো মশলা দাওনি। বিরিয়ানি তো খেয়ে মনে হচ্ছে আমি সাদা ভাত খাচ্ছি। তোমার কেমন মনে হচ্ছে মা? হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে, যেন মনে হচ্ছে সাদা ভাত, সিদ্ধ আলু আর সিদ্ধ মাংস খাচ্ছি। এই, তুমি কি চাও? হ্যাঁ, আমার মেয়েটা এখানে আসলে তোমার কি গায়ে ফোসকা পড়ে? আমি কিছু বুঝতে পারছি না, আমি তো যেরকম ভাবে রান্না করি সেরকমই করলাম। আর তাছাড়া বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়া তো ঠিক নয়। এমনিতেই বিরিয়ানি এতটা রিচ খাবার, তার উপর বিরিয়ানিতে আরো যদি তেল মশলা দিই তাহলে তো পেট খারাপ করবে। এই দেখো, তুমি কিন্তু একদম আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করবে না। কোনটা খাওয়া উচিত আর কোনটা খাওয়া উচিত নয় তোমার থেকে ভালো আমি জানি। আমার শ্বশুর বাড়িতে প্রত্যেক দিনই রিচ খাবার রান্না হয়, কই আমাদের কারোর তো শরীর খারাপ করে না। এই, তুমি কি আমার মেয়েটাকে এখানে থাকতে দেবে না?
আমার মেয়েটা তোমার কোন পাকা ধানে মই দিয়েছে বলো তো? আমার মেয়ের সাথে তোমার এত কিসের শত্রুতা? এখনো পর্যন্ত আমার মেয়ে এসে পর্যন্ত পেট ভরে খাবার খেতে পারলো না। আমার মেয়ে চলে গেলে কি তুমি খুশি হবে? হ্যাঁ, সেটা কি আর বলতে হয়? আমি চলে গেলেই তো তোমার বৌমা খুশি হবে, কিন্তু আমি যাব না এখান থেকে। আমি এখানেই থাকবো, কিন্তু এই বাড়ির কোনো খাবার আমি খাবো না। আমার পছন্দ মতো খাবার তোমার বৌমা কখনোই রান্না করতে পারবে না। আমি এখানে যতদিন থাকবো বাইরের খাবারই খাবো। এই বলে নূপুর রাগ করে উঠে চলে যায়। সেদিন রাত্রিবেলাতেও নূপুর নিজের জন্য অনলাইন থেকে খাবার অর্ডার করে খায়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সে বাইরের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে চলে যায়। দুপুরে এবং রাত্রিবেলাতেও সে অনলাইন থেকেই খাবার অর্ডার করে। এরকম ভাবে সময় কাটতে থাকে। রূপালী বারে বারে নূপুরকে বাড়িতে খাবার খাওয়ার জন্য বললেও নূপুর কিছুতেই বাড়ির খাবার খেতে চায় না। এরকম ভাবেই দেখতে দেখতে 10-15 দিন কাটে। এই শোনো, কালকে আমার মেয়ের জন্মদিন। বিয়ের পর এটাই আমার মেয়ের প্রথম জন্মদিন, আর সেই জন্যই কালকে খুবই ধুমধাম করে আমার মেয়ের জন্মদিন পালন করা হবে। সমস্ত আয়োজন করা হয়ে গেছে। কালকে রাত্রিবেলা আমাদের বাড়িতে পার্টি হবে। এত কিছু করে ফেললেন আর আমাকে এখন বলছেন আপনারা? আমাকে তো একবার কিছু জানাতে পারতেন মা। তোমাকে জানিয়ে কি হবে? আর তাছাড়া তোমাকে তো এখন জানালাম। কালকে কোনোভাবেই আমার মেয়ের জন্মদিনটা নষ্ট করার চেষ্টা করো না যেন। আমি টাকা পয়সা খরচা করে ওর জন্মদিনে পার্টি দিচ্ছি বলে তোমার হয়তো রাগ হতেই পারে। না মা, আমি রাগ করব কেন? আমি তো শুনে বরং খুশি হলাম। আর আমিও চেষ্টা করব যাতে নূপুরের জন্মদিনটা আরো স্পেশাল করে তোলা যায়। যতই হোক, ও তো আমার একমাত্র ননদ। তুমি আবার আমার জন্য কি করবে? এতদিন ধরে এখানে আছি, আমার পছন্দ মতো খাবার রান্না করে একদিনও তো খাওয়াতে পারলে না। নিজের বাড়িতে থাকার পরও আমাকে বাইরের খাবার খেতে হচ্ছে। কতটা লজ্জাজনক ব্যাপার। ছাড়ো, বাদ দাও, যাও এবার এখান থেকে। হা করে দাঁড়িয়ে আমাদের কথা শুনবে না। রূপালী মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আচ্ছা মা, কালকে তো আমার জন্মদিন। কালকে আমি একটা বড় রেস্টুরেন্টে যাব আর আমার ফেভারিট বিরিয়ানি খাবো। আমি একটু আগেই ফেসবুকে একটা রেস্টুরেন্টের ব্যাপারে জানলাম। ওখানে খুবই সুন্দর স্পাইসি মশলাদার বিরিয়ানি পাওয়া যায়। ঠিক আছে মা, কালকে তো জন্মদিন, তাই তো যেটা ইচ্ছে তুই তাই করবি, কোনো বাধা নেই। পরের দিনে নূপুর ফেসবুকে দেওয়া ওই নির্দিষ্ট রেস্টুরেন্টের ঠিকানা অনুযায়ী বাড়ি থেকে খুবই সকাল করে বেরিয়ে পড়ে। রেস্টুরেন্টটা তাদের বাড়ি থেকে অনেকটা দূরে ছিল। 3 ঘন্টা বাসে ট্রেনে জার্নি করার পর নূপুর ওই রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়। বাবারে বাবা, কতটা দূর! এখানে আসতে গিয়ে তো আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। এই যে ওয়েটার, আমার জন্য তাড়াতাড়ি 2 প্লেট স্পাইসি বিরিয়ানি নিয়ে এসো। একদম এখানকার স্পাইসি মশলাদার যে বিরিয়ানিটা পাওয়া যায় সেটাই নিয়ে আসবে। ওয়েটার নূপুরের জন্য সঙ্গে সঙ্গে 2 প্লেট স্পাইসি মশলাদার বিরিয়ানি এনে দেয়। অনেকটা পথ জার্নি করার ফলে নূপুরের প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছিল, তাই 2 প্লেট বিরিয়ানি খেয়েও তার পেট ভরে না। সে আরো 2 প্লেট মটন বিরিয়ানি খায়। টোটাল 4 প্লেট বিরিয়ানি খাওয়ার পর নূপুর কিছুতেই নড়তে চড়তে পারে না। ওরে বাবা, অনেক বেশি খেয়ে ফেলেছি। এবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এখন তো বাড়ি যেতে 3 ঘন্টা জার্নি করতে হবে। ততক্ষণে আমার সব খাবার হজম হয়ে যাবে। নূপুর রেস্টুরেন্টের বিল পেমেন্ট করে দিয়ে বাড়ি যাওয়ার জন্য নির্দিষ্ট বাসে উঠে পড়ে। কিন্তু 1 ঘন্টা মতো বাসে থাকার পর হঠাৎ করেই নূপুরের প্রচন্ড গা গোলাতে শুরু করে। আসলে অতিরিক্ত পরিমাণে তেল মশলাযুক্ত খাবার খাওয়ার ফলে এবং ভিড় বাসের মধ্যে ট্রাভেল করার জন্য নূপুর প্রচন্ড পরিমাণে অস্বস্তি বোধ করতে থাকে। কিছুক্ষণ পরেই বাসের মধ্যে সে বমি করতে শুরু করে। সারাটা রাস্তায় সে বাসের মধ্যে বমি করতে থাকে। এভাবে কোন রকমে সে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে সে দেখে টেবিলের উপর বিভিন্ন রকম সুস্বাদু খাবার সাজিয়ে রাখা আছে। তুমি এসে গেছো নূপুর, আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। দেখো, আজকে আমি তোমার পছন্দ মতো অনেক রকমের খাবারের আয়োজন করেছি। আশা করছি তোমার এই খাবারগুলো পছন্দ হবে। ভয় পেও না, এই খাবারগুলো আমি রান্না করিনি। আমার শেফ বন্ধু রিঙ্কি রান্না করেছে। এই যে আমার বন্ধু রিঙ্কি। হ্যাপি বার্থডে নূপুর। আসলে আমি 5 স্টার হোটেলের শেফ। আজকে আমার রেস্টুরেন্টে অনেক কাজ ছিল, কিন্তু তোমার বৌদি এতটা জোর করলো যে আমাকে এখানে আসতেই হলো। টেবিলের উপর সাজিয়ে রাখা খাবারগুলো দেখে নূপুরের ভীষণ লোভ হয়। সে কিছুতেই নিজেকে আটকে রাখতে পারে না। বিরিয়ানি খেয়ে তার যে শরীর খারাপ করেছিল সেই কথাটা সে ভুলে গিয়ে আবার খেতে বসে পড়ে। কিন্তু খাবার খেতে খেতেই তার আবার বমি পায় আর সে বমি করার জন্য বাথরুমে ছুটে যায়।
এই, তোমরা আমার মেয়েকে কি খাইয়েছো? কি আজে বাজে খাবার রান্না করে খাইয়েছো আমার মেয়েটাকে? আমার মেয়ে এরকম বমি করছে কেন? নূপুর, মা নূপুর, তুই ঠিক আছিস তো? তুই আমাকে না জিজ্ঞাসা করে ওই খাবারগুলো কেন খেতে গেলি? নূপুর বমি করতে করতে হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে যায়। এই দেখে সকলেই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এই, তুমি সত্যি করে বলো তো, এই খাবারে তুমি কি মিশিয়েছো? আমার মেয়েটা এরকম অজ্ঞান হয়ে গেল কেন? তোমার মনে এত হিংসা? আমার মেয়ের জন্মদিনের পার্টিটা নষ্ট করার জন্য তুমি এসব করেছো, তাই না? আপনি এসব কি বলছেন? আমি এমন কেন করতে যাব? আপনি এখন এসব কথা বাদ দিয়ে দয়া করে নূপুরকে হসপিটালে নিয়ে চলুন। চুমকি দেবী রূপালীর কোনো কথা বিশ্বাস করতে চায় না। সে তার ছেলে এবং স্বামীকে ফোন করে সব কথা বলে। আর দেরি না করে রূপালী এবং তার শাশুড়ি মা নূপুরকে নিয়ে হসপিটালে পৌঁছায়। ডাক্তার নূপুরের চেক আপ করার পর বলে, আসলে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার অনেক বেশি পরিমাণে খাবার জন্য আপনার পেটে ইনফেকশন হয়ে গেছে। এনার সুস্থ হতে এখন অনেকদিন সময় লাগবে। আর এখন সিদ্ধ খাবার ছাড়া অন্য কোনো রকমের খাবার খাওয়াই যাবে না। যে ওষুধগুলো লিখে দিচ্ছি বাইরে থেকে নিয়ে আসুন। আর হ্যাঁ, এখন 3 দিন পেশেন্টকে হসপিটালেই থাকতে হবে। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। আমি ঠিকই ধরেছি, তোর বৌদি খাবারের মধ্যে কিছু মিশিয়ে তোকে খাইয়ে দিয়েছে। তাই জন্য তো এই খাবারগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে তোর শরীরটা খারাপ করলো। আমি ওই মেয়েটাকে আর কিছুতেই আমার বাড়িতে রাখবো না। আজকে তোর জন্মদিন, আর আজকে তোকে এভাবে হসপিটালের বেডে শুয়ে থাকতে হচ্ছে। এতে বৌদির কোনো দোষ নেই মা, সব দোষ আমার। আজকে আমি ওই রেস্টুরেন্টে গিয়ে 4 প্লেট স্পাইসি মশলাদার বিরিয়ানি খেয়েছিলাম, আর বাসে ওঠার পর থেকেই আমি বমি করতে করতে বাড়ি ফিরেছিলাম। কি বলছিসটা কি? তুই আমাকে আগে বলিসনি কেন এগুলো? আর তারপর বাড়িতে এসে যখন দেখলাম বৌদি আমার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করেছে, আমি কিছুতেই লোভ সামলাতে পারিনি। আমার শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি এই খাবারগুলো খেয়েছি। তাই জন্যই তো আমার সঙ্গে এরকম হলো। আর তাছাড়া 15 দিন ধরে আমি তো শুধু বাইরের খাবারই খাচ্ছি। ঠিক তখনই এমন সময় রূপালী হাতে করে কেক নিয়ে নূপুরের কাছে আসে। হ্যাপি বার্থডে নূপুর, বাড়িতে তোমার জন্মদিন সেলিব্রেট করা হয়নি তাতে কি হয়েছে? আজকে তোমার জন্মদিন হসপিটালে সেলিব্রেট করা হবে। আমরা হসপিটালের সমস্ত স্টাফ, ডাক্তার সবাইকে কেক খাওয়াবো। আর হসপিটালের পেশেন্টদেরকে তো আমি আর কেক খাওয়াতে পারবো না, তাই আমি ওদের জন্য ফলমূল খাওয়ানোর ব্যবস্থা করেছি। নাও, তুমি এবার কেকটা কাটো তো দেখি। এই শুনে নূপুর খুবই খুশি হয়। সে তার চোখের জল কিছুতেই ধরে রাখতে পারে না। থ্যাংক ইউ সো মাচ বৌদি, তুমি খুব ভালো। এতদিন ধরে আমি আর মা তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তবুও তুমি মুখ ফুটে কখনো কিচ্ছু বলনি। তুমি সবসময় চেষ্টা করেছো আমাকে খুশি করার, কিন্তু আমি নিজের দোষে আজকে নিজেরই ক্ষতি করে ফেললাম। নূপুরের কথা শুনে রূপালী খুবই খুশি হয়। রূপালীর শাশুড়ি মাও তার কাছে ক্ষমা চায়। এভাবেই সেদিন হসপিটালে নূপুরের জন্মদিন পালন করা হয়। 1 মাস পর নূপুর পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। ঘরের বাইরে ঝমঝম করে বৃষ্টির শব্দে পারমিতার ঘুম আসে না। সেই বিছানা থেকে উঠে গিয়ে জানালা বন্ধ করে। এই বাড়ির যে কিসব নিয়ম কিছুই তো বুঝতে পারছি না। আজকে নাকি আমাকে একাই ঘুমাতে হবে। একই অচেনা জায়গা, তার উপর এত অচেনা লোকজন। কিভাবে একা একা থাকবো আমি কি জানি। রাত্রিবেলা লাইট অফ করলেই তো আমার ভয় করে। পারমিতা ভয় পেয়ে তার ঘরের লাইট অফ করে না। নতুন বৌমা এত রাত পর্যন্ত জেগে আছে ভেবে তার শাশুড়ি মা অঞ্জনা দেবী তার ঘরের দরজা ঠক ঠক করে। দরজার আওয়াজ শুনে পারমিতা খুবই ভয় পেয়ে যায়। এ কি, বাইরে এত বৃষ্টি পড়ছে, তার উপরে এই বাড়ির কাউকে এখন আমি ঠিকভাবে চিনি না। এর মধ্যে আবার কে দরজা ঠক ঠক করতে এলো এত রাতে? দূর বাবা। বৌমা, তুমি জেগে আছো? ঘুমানোর আগে লাইটটা অফ করে ঘুমাবে। সারা রাত যেন এভাবে লাইট না জ্বলে। ঠিক আছে মা, আমি নিভিয়ে দিচ্ছি, আপনি গিয়ে শুয়ে পড়ুন। এই বলে পারমিতা তার ঘরের লাইটটা বন্ধ করে দেয়। লাইটটা বন্ধ করার পর সে খাটের এক কোণায় চুপচাপ গুটিসুটি মেরে বসে থাকে। পারমিতা প্রচন্ড ভীতু এবং একা ঘরে অন্ধকারে থাকতে সে প্রচন্ড ভয় পায়। কিন্তু তার এই ভয়ের কথা সে শ্বশুরবাড়ির কারোর কাছে জানাবে কিনা বুঝে পায় না। সে বারবার তার ফোনটা হাতে নেয় তার স্বামী সুজয়কে ডাকবে বলে, কিন্তু শ্বশুরবাড়ির নিয়ম অমান্য করবে না ভেবে সেটাও সে করতে পারে না। 2 সপ্তাহ আগে হঠাৎ করেই পারমিতার সঙ্গে সুজয়ের বিয়ে ঠিক হয়। সুজয়ের বাবা অসুস্থ, তাই তার বাবা চেয়েছিল সে বেঁচে থাকতে থাকতে তার ছেলের বিয়েটা দিয়ে যাবে। সুজয়ের বাবা পারমিতার বাবার খুব কাছের বন্ধু হওয়ায় বিভাসবাবু একদিন হঠাৎই পারমিতার বাড়িতে সুজয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে আসে।
তোমার বাড়িতে তো আগেও এসেছি, তাই অনেক আগে থেকেই আমার মেয়ে পছন্দ করাই ছিল। শুধু ছেলেকে রাজি করাতে পারছিলাম না। ছেলে রাজি হতেই তোমাদের বাড়িতে নিয়ে চলে এলাম। একদম ঠিক করেছো বিভাস, তোমার বাড়িতে আমার মেয়ে গেলে আমি অনেক শান্তিতে আর নিশ্চিন্তে থাকতে পারবো। তবে একটা কথা না জিজ্ঞাসা করে পারছি না। কি কথা, কি জানতে চাও বলো। তুমি যে বললে একদিন তোমার ছেলে মানছিল না, তাহলে হঠাৎ কি এমন হলো যে একেবারে আমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে এসে গেল? আজকালকার ছেলে মেয়েদের মন বোঝা খুব মুশকিল, বুঝলে তো। ও একদিন সকালে আমাকে এসে বললো আমি যাকে বলবো তাকেই বিয়ে করবে। আমি ওর দেরি না করে ওকে এখানে নিয়ে চলে এলাম। এরকম আলোচনা বেশ কিছুক্ষণ চলার পর বিভাস বাবু আর চন্দন বাবু সুজয় ও পারমিতার বিয়ে ঠিক করে ফেলে। তাদের বিয়ের খবর চারিদিকে জানাজানি হতেই সুজয়ের জীবনে এক সমস্যার সৃষ্টি হয়। হঠাৎই তার প্রাক্তন প্রেমিকা মঞ্জুলিকা তার সামনে এসে উপস্থিত হয়। তুমি যে বলেছিলে আমাকে বিয়ে করবে, তাহলে এখন এই নতুন মেয়েটা কোথা থেকে চলে এলো? ভালোই তো মেয়েটার সাথে ঘুরতে যাচ্ছ, সবই আমার চোখে পড়ছে। আমার যার সাথেই বিয়ে হোক তাতে তোমার কি? আমাদের সম্পর্কটা তো তুমি ভাঙলে, আর সেই জন্যই তো আমি বিয়ের জন্য রাজি হলাম। এখন এখানে এসে আমাকে সব বলে কি আনন্দ পাচ্ছ শুনি? তুমি অযথা আমাকে সন্দেহ করলে আমি কি করব বলো? ছাড়ো, বাদ দাও। বিয়ে যখন ঠিক হয়ে গেছে তখন আমি আর মাঝে কাটা হয়ে দাঁড়াবো না, আমি কথা দিলাম। তবে একটা কথা তোমাকেও দিতে হবে। তোমাকে কোনো কথা কেন আমি দেবো? তুমি তো আমার কেউ না। তবুও তুমি আমাকে কথা দাও, এই মেয়েটা যদি নিজে তোমার জীবন থেকে চলে যায় তাহলে তুমি আমাকে বিয়ে করবে। আর হ্যাঁ, চিন্তা করো না, আমি ওকে গিয়ে আমাদের ব্যাপারে কিছু বলে বিয়েটা ভাঙবো না। মঞ্জুলিকার এরকম বোকা বোকা আবদারে সুজয় রাজি হয়ে যায়। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। এরই মধ্যে বর্ষাকালও চলে আসে। বর্ষাকালটা পারমিতার কাছে খুবই চিন্তার বিষয় ছিল। রাত্রিবেলা বৃষ্টি পড়লে সে একেবারেই একা থাকতে পারতো না। আমি বৃষ্টির মধ্যে বিয়ে করে শ্বশুর বাড়িতে গেলে আমি তো শান্তিতে থাকতেই পারবো না। বর্ষাকাল মানে যত সব ভুলভাল পোকামাকড়, সাপ ব্যাঙের উপদ্রব। আমার তো একা করে ঘুমাতেও ভয় লাগে। তুই তো বড় হয়েছিস, আজ বাদে কাল সংসার করবি, আর এখনো তোর এই ছেলে মানুষদের মতো ভয় গেল না? আমার মনে হয় একা থাকলে আমি যদি কোনো বিপদে পড়ি তাহলে ঝড় বৃষ্টির আওয়াজে তোমরা আমার ডাকও শুনতে পাবে না। চন্দনবাবু পারমিতাকে অনেক ভালো করে বোঝায়, কিন্তু তবুও পারমিতার মনের ভয় কাটে না। এভাবেই আরো বেশ কয়েকদিন কাটে। পারমিতা আর সুজয়ের বিয়ের দিনও এগিয়ে আসে। বিয়ের পর পারমিতা সুজয়দের বাড়িতে চলে আসে। শ্বশুর বাড়িতে আসার পর থেকে বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি থামার নাম নেই। এই জল পেরিয়ে পারমিতা কোন রকমে তার শ্বশুর বাড়িতে এসে পৌঁছালেই তার শাশুড়ি মা এক এক করে তাকে সমস্ত নিয়মের কথা বলতে থাকে। আজকে কিন্তু তোমাকে একা ঘরে থাকতে হবে বৌমা, আগেই বলে দিচ্ছি। যখন যা দরকার হবে তুমি আমাকে ফোন করে নেবে। একা ঘুমাতে ভয় পাবে না তো? এরকম নিয়মের কথা আগে তো কখনো শুনিনি। ঠিক আছে, আমি একা ঘুমাতে পারবো, আপনারা চিন্তা করবেন না। এভাবেই অঞ্জনা দেবী পারমিতাকে তার নিজের ঘরে থাকার জন্য পাঠিয়ে দেয়। বাইরে বৃষ্টি এবং ঘরে অন্ধকার। পারমিতা কিছুতেই ঘুমাতে পারে না। সে নানান রকম ভুলভাল আওয়াজ শুনতে পায়, তাই সে লাইট জ্বালিয়ে বসে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে এসে তার শাশুড়ি মা তাকে লাইটটা বন্ধ করে ঘুমাতে বলে। লাইট বন্ধ করতেই যত রকমের ভয় আছে সব এসে পারমিতার মাথায় জড়ো হয়। সে চুপ করে খাটের এক কোণায় বসে থাকে। এমন সময় দরজার বাইরে সে কারোর পায়ের শব্দ শুনতে পায়। মা, আপনি এসেছেন? আমি ঘুমিয়ে পড়বো মা, আপনি চিন্তা করবেন না, আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন। পারমিতার উত্তরে অচেনা গলায় কেউ একজন দরজার বাইরে থেকে উত্তর দেয়, পালিয়ে যাও, এখান থেকে পালিয়ে যাও, ওরা তোমাকে মেরে ফেলবে। ওরা এসব করতে এই বাড়িতে বউ নিয়ে আসে। কে কে আপনি? এইসব কি বলছেন? আমি কিন্তু এক্ষুনি চিৎকার করে সবাইকে ডাকবো। চলে যান বলছি। কেউ তোমার গলা শুনতে পাবে না। বাইরে বৃষ্টির আওয়াজ ভেদ করে তোমার গলা কারোর কান পর্যন্ত পৌঁছাবে না। আর তাছাড়া সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আমি কি মুশকিলে পড়লাম? এবার তো দেখছি সবাইকে ফোন করেই ডাকতে হবে। আমার সাথে কেন এমন হচ্ছে? পারমিতা ফোন করে সবাইকে ডাকে। তার শাশুড়ি মা সেখানে আসলে পারমিতার সাথে এতক্ষণ কি হয়েছে সেই সমস্ত কথা সে তার শাশুড়ি মাকে বলে। এসব তোমার মনের ভুল বৌমা, এরকম কিচ্ছু হয়নি। বিয়ের পরে মেয়েদের মাথায় অনেক রকমের চিন্তা থাকে, আর সেই সব চিন্তা থেকেই তোমার এরকম ভুলভাল জিনিস মনে হয়েছে। চুপচাপ ঘুমাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর তার চেয়েও বড় কথা, এই বাড়িতে আমি তুমি ছাড়া তো আর কোনো মহিলা নেই। তোমার কোথাও ভুল হচ্ছে। আমার কিছু ভুল হচ্ছে না, আমি একদম ঠিক শুনেছি। আমি লাইট জ্বালিয়েই ঘুমাবো। ঠিক আছে, লাইট জ্বালিয়েই ঘুমাও, তবে দরজাটা ভেতর থেকে বন্ধ করো না। কোনো বিপদ হলে আমরা ছুটে আসতে পারবো না তাহলে।
পারমিতা অঞ্জনা দেবীর কথায় রাজি হয়ে যায়। সে লাইট জ্বালিয়ে দরজাটা খোলা রেখেই ঘুমানোর চেষ্টা করে। শুধু চারিদিক থেকে নানান রকমের আওয়াজ আসতে থাকে। দূর, আমি আর এসব নিয়ম টিয়ম মানতে পারবো না। এবার আমি সুজয়কে ফোন করবই, যা হবে দেখা যাবে। আমি এরকম ভাবে ভয়ে ভয়ে রাত কাটাতে পারবো না। ডাকিস না, কাউকে ডাকিস না। আজ রাতেই তোর সুযোগ। কাল থেকে সুজয়ের খপ্পরে পড়ে গেলে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি বলে দিলাম কিন্তু, খুব সাবধান। সে যা হয় হবে। আপনার এই বিদঘুটে জঘন্য গলার আওয়াজ শোনার থেকে তো বাঁচবো। দূর বাবা, সুজয়ের ফোনটাও তো লাগছে না। আমি বরং ঘুমানোর চেষ্টা করি। আপনি যান তো এখান থেকে। একটু চোখ লেগে এলে তার কপালে বৃষ্টির জলের ফোঁটা পড়ে তার ঘুম ভেঙে যায়। সে ধরফর করে উঠে বসে পড়ে। এত বড় পাকা বাড়ি, তাও আমার মাথায় বৃষ্টির জল পড়ছে। এ কি আশ্চর্য কাণ্ড রে বাবা! এরকম ভাবে ঘুম হয় কখনো? যাই, বিছানার ওই দিকটাতে মাথা দিয়ে শুয়ে পড়ি। অন্যদিকে মাথা দিয়ে শুয়ে পড়তেই পারমিতার আবার ঘুম ভেঙে যায় জানালার পাল্লাগুলো বারবার খোলা বন্ধ হওয়ার আওয়াজে। খোলা জানালা থেকে বৃষ্টির ঝাপট চোখে মুখে আসতেই পারমিতা আবার উঠে বসে। তার মনে পড়ে সে জানালা বন্ধ করেই ঘুমিয়েছিল। তাহলে জানালা কিভাবে খুলে গেল কিছুতেই তার মাথায় আসে না। সে জানালা বন্ধ করে আবার চুপচাপ ঘুমিয়ে পড়ার চেষ্টা করে। তখনই আবার দরজায় কারো ঠক ঠক শব্দ শুনে তার চোখ খুলে যায়। আমাকে ভয় দেখানোর চেষ্টা করে কোনো লাভ নেই। আমি বর্ষাকালে সাপ, পোকামাকড়, জীবজন্তু এসবকে ভয় পাই। ভূতের ভয় পাই না আমি। অযথা আমাকে বিরক্ত করে যে আপনার কোনো লাভ হচ্ছে না সেটা আপনিও জানেন। সুতরাং কি চান সেটা ভেতরে এসেই বলুন। আমি জেগে আছি। আমি কি চাই তুমি দেখবে? খুব সাহস তোমার, তাই না? এক্ষুনি আমাকে চোখের সামনে দেখলে তুমি জ্ঞান হারাবে। আপনাকে এতটা কুৎসিত দেখতে, আর আপনি নিজেও সেটা জানেন। আপনারও বলিহারি যায়। এই বর্ষার মধ্যে এত রাত্রিবেলা কিভাবে বাইরে বাইরে ঘুরে আমাকে বিরক্ত করছেন? যা বলার ভেতরে এসেই তো বলতে পারেন। আমি কথা দিচ্ছি আমি ভয় পাবো না। আগে লাইট বন্ধ করো। যেখানে আলো জ্বলে আমি সেখানে আসতে পারি না, আর আমি চাই না আমাকে দেখে তুমি ভয় পাও। তাই বলছি লাইটটা অফ করে দাও। পারমিতা সেই মহিলার কথা মতো লাইটটা বন্ধ করে দেয়। পারমিতা বুঝতে পারে দরজা খুলে কেউ একজন তার ঘরের ভেতরে ঢুকেছে। এবার বলুন, আপনার দাবিটা কি? কেন আমাকে এভাবে জাগিয়ে রেখেছেন? আমাকে ভয় দেখিয়ে বা কি আনন্দ হচ্ছে আপনার? তুমি এখান থেকে চলে যাও। সুজয় খুব খারাপ ছেলে। ও এইভাবে নিরীহ মেয়েদেরকে বিয়ে করে তাদের বলি দিয়ে দেয়। আমার সাথেও করেছে। এটা ওর বাবা মাও জানে, কিন্তু ওনারা ছেলেকে প্রশ্রয় দেয়, কখনো বাধা দেয় না। ওই মহিলার কথা শেষ হলেই সুজয় ঘরের ভেতরে ঢুকে এসে লাইটটা জ্বালিয়ে দেয়। লাইট জ্বালিয়ে সে দেখতে পায় সেখানে মঞ্জুলিকা দাঁড়িয়ে আছে। আমি জানতাম তুমি এরকম কিছু একটা করবে, কিন্তু আমি এটা জানতাম না যে আমার মাও তোমার সাথে এই প্ল্যানে থাকবে। মায়ের কল লিস্টে তোমার নাম দেখে আমার সন্দেহ হয়, আর তারপরে আমি পারমিতাকে সব জানিয়ে দিই। আমিও দেখতে চাইছিলাম তোমরা ওকে বাড়ি থেকে তাড়ানোর জন্য কি কি করতে পারো। তাই বলে ভূত সাজবে? যেরকম নাম সেরকম ভাবনা চিন্তা। তুমি জানলে কি করে বৃষ্টির মধ্যে একা ঘরে ঘুমাতে আমি ভয় পাই? এটা তো আমার বাবা মা ছাড়া কেউ জানে না। আমি তো সুজয়কেও বলিনি। তাদের কথাবার্তার আওয়াজ পেয়ে বিভাস বাবু আর অঞ্জনা দেবীও সেখানে চলে আসে। মঞ্জুলিকা ধরা পড়ে গেছে দেখে অঞ্জনা দেবী চিন্তায় পড়ে। পারমিতা একই প্রশ্ন আবার জিজ্ঞাসা করে। তোমার বাবা আমাদেরকে বলেছিল তুমি ছোটবেলা থেকেই বৃষ্টির মধ্যে একা থাকতে ভয় পাও। তোমার তো বর্ষাকালে বিয়ে হচ্ছে, তাই উনি চিন্তা করতে করতে আমাদের সব কথাই জানিয়েছিল। তাই তো এসব ভুলভাল নিয়ম বানিয়ে তোমাকে একা রেখেছিলাম। মঞ্জুলিকার কথাটা তো বুঝলাম, কিন্তু তোমার এমন করার কি কারণ মা? তুমি তো আমাদের বিয়েতে খুবই খুশি ছিলে। মঞ্জুলিকার সাথে দেখা হওয়ার আগে পর্যন্ত খুশি ছিলাম। মঞ্জুলিকা বলেছিল ওর সাথে তোর বিয়ে হলে ও 10 লক্ষ টাকা যৌতুক দেবে, আর তোর বাবা তো পারমিতার বাবা মায়ের কাছ থেকে কিচ্ছু নেয়নি, তাই আর কি। এইভাবে একটা মেয়েকে ভয় দেখিয়ে তুমি ওকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছিলে? ভাবো তো, ও যদি বলতো বাড়ি ফিরবে না, ও সুজয়কে নিয়ে আলাদা হয়ে যাবে, তখন তুমি কি করতে? বিভাস বাবুর কথা শুনে অঞ্জনা দেবী আটকে ওঠে। মঞ্জুলিকা আর অঞ্জনা দেবী দুজনেই পারমিতা ও সুজয়ের কাছে ক্ষমা চায়। এই সমস্ত ঘটনার পর পারমিতা, সুজয় আর বিভাস বাবু কিছুতেই তাদের হাসি থামাতে পারে না। মঞ্জুলিকা লজ্জায় সেখান থেকে চলে যায়। তারপর থেকে আর কখনো সে পারমিতাকে বিরক্ত করতে আসে না। সুজয় আর পারমিতা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বর্ষাকালে পারমিতার বিয়ের প্রথম রাতের কথা ভাবলে তারা আজও হাসি থামাতে পারে না।